নির্বাচন কমিশনের প্রধান, তার নাম হলো নাসির উদ্দিন সামথিং, আমরা ছোট করে নাসির সাহেব লিখি, নাসির উদ্দিন লিখি বা দেখি। নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক হয়েছে জামাত ইসলামের গোলাম পরওয়ার সেক্রেটারি। অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে। তাদের মধ্যে প্রধান বিষয় যেটা মূলত হেডলাইন হয়েছে পত্রিকায়, সেটা হলো ভোট গ্রহণের সময় প্রিজাইডিং অফিসার, যাদেরকে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে কি হবে, কেন, কি সমস্যা? সমস্যা হলো কয়েকদিন আগে, গত সপ্তাহে বিএনপি দিক থেকে একটা বয়স্ক নেতা মঈন খান, জিয়া আমলের মঈন খান, এই জিয়া আমলের একটা লোক আছে যে এখনো বিএনপি করে, মঈন খান ওখানে গিয়ে নালিশ দিয়েছে ইসির কাছে। নালিশ কি? আপনারা এই পোলিং এজেন্ট, ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে ইসলামী ব্যাংকের কোন কর্মকর্তাকে নিয়োগ দিবেন না। শুধু তাই না, আরো স্পষ্ট করে দিচ্ছে, যেমন কাঁধে কাঁধেটা নিয়োগ দেওয়া যাবে না। যেমন ইসলামী ব্যাংক, আল আরফা ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইবনে সিনার কোন প্রতিষ্ঠান, মানে জামাতের কোন প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান থেকে কাউকে নিয়ে ইলেকশন পরিচালনার কোনো কাজে দায়িত্ব দেওয়া যাবে না। কেন? তারা বলতে চায় দিলে তারা ইলেকশনটা প্রভাবিত করবে, পাবলিক যেন জামাতকে ভোট দেয় সেই চেষ্টা করবে তারা। এটা ইলেকশনের কারচুপির মতন একটা অবস্থা হবে, ঘটনাটা বৈষম্যমূলক ভোট গ্রহণ হবে। এটা তো আর বিএনপি চুপচাপ তারা দেখতে পারে না। ফলে তারা এটা নিয়ে একটা খুব কড়া ফর্মাল অভিযোগ দায়ের করছে এবং এইটা পত্রিকায় রিপোর্ট হয়ে গেছে। পত্রিকার প্রধান রিপোর্ট অনুযায়ী মঈন খান জামাতের বিরুদ্ধে একটা বিরাট অভিযোগ দায়ের করা হচ্ছে। অনেকে ভাবছে বাহ খুব ভালো হচ্ছে, জামাতকে অ্যাকচেপ নেওয়া গেছে। এইবার বুঝ মজাটা কেন? কথা আর একটা আছে, কথা বলে টিপ ফর ট্যাট, ডিল মারলে পাটকেল খাইতে হয়। আবার অনেকে আছে কাছে ঘরে বসে ডিল মারে, ও জানে না যে যাকে ডিল মারছে ও যদি ডিল মারে ওর তো কাজে ঘর, ক্ষতি তো ওর হবে। এইগুলো কোনো কল নেই, সে কাছে ঘরে বসে ডিল মারছে আরেকজনকে। বিএনপির অবস্থা হচ্ছে তা। এটা মনে করে দিই সেটার কাহিনী। আপনারা কয়দিন ধরে দেখতেছেন ঢাকায় স্কুল কলেজেরও না, স্কুলের টিচার, প্রাইমারি স্কুল বা সেকেন্ডারি স্কুলের টিচারদেরকে ঢাকায় আনা আর বিরাট বিরাট সমাবেশ আর বক্তৃতা, এবং সেই সব বক্তৃতায় তারেক জিয়ার ভার্চুয়াল বক্তৃতা অথবা অ্যানি, মানে বিএনপির নেতা অ্যানি বা কোনো না কোনো অ্যানি, তাদের যখন মূল বক্তৃতাটা দেওয়া হয় পাশে দাঁড়ায় আছে। বিএনপির কোন একটা নেতা, বড় নেতা ওদের বক্তৃতার সময় পাশে দাঁড়ায় আছে, মানে দেখানো যাচ্ছে এটা কিন্তু আমাদেরই সমাবেশ, বুঝছেন, আমাদেরই টেরি না, হ্যাঁ আমাদের কথা শুনেছ, মানে আমরা তাদের দাবি আমার সাথে আছি, আমরা ক্ষমতায় গেলে সব সমস্যা মিটাই দিন। এই ঘটনাগুলো কি আপনারা জানেন? যে ভোট হয় কি করে? ভোট হয় কোন না কোন স্কুলে, কারণ ভোটের সময় তো আপনি হল ভাড়া করবেন না, সো ভোট হবে স্কুলে, যেহেতু ভোটের দিন সবকিছু বন্ধ থাকে, স্কুল শহর সরকারি অফিস মূল অফিস বন্ধ থাকে। তো ফলে সেখানে ভোট গ্রহণ করা হয় ইউজুয়ালি স্কুল এলাকাগুলোতে। সবচেয়ে সহজ জায়গা হচ্ছে স্কুল, পাওয়া যায় সহজে। আর কন্ডাক্ট করে কারা? কারা ভোট নেওয়ার কাজটা, মাঠের লেভেলের কাজটা, ওই উপরে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার অদূরে না, এর নিচে তাদের অনুমতি, তাদের আন্ডারে যারা যারা ভোট নেওয়ার কাজটা করে, মাঠের কাজটা করে, তারাই হলো স্কুলের টিচার। তারেক জিয়ার যেরকম ভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে দেখছেন আপনারা, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাকসু সব ইলেকশন গুলাতে এই সবগুলো মাস্টার কেনার প্রোগ্রাম আছে, মাথা মোটা হইলে যাওয়া হয়। তাদের ধারণা হচ্ছে এই শিক্ষক গুলাকে কিনে এই জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম একটা বানাই দেবো, তাইলে মাস্টাররাই তো ভোট নিবে, তাহলে স্টুডেন্টদের ভোটটা তারা বিএনপির পক্ষে, ছাত্র দলের পক্ষে ব্যবস্থা করে দেবে, কারণ তারা তত্ত্বরায় জিতে যাবে, চাকসু সব যাবে। ঘটনা ফাইনালি ঘটছে উল্টা, এত পয়সা ডালছে ওই শিক্ষক ফোরামের মধ্যে দুটো ভাগ হয়েছে, টাকা পয়সা কাছাকাছি কাছালে এক ভাগ চলে গেছে ভাইস চ্যান্সেলরের পক্ষে, এক যে চলে গেছে ভাইস চ্যান্সেলরের বিরুদ্ধে। এখন দুইজনের কাছালে পরে নর্মাল যে ছাত্র সংগঠনের ভোট গুলা বিএনপি পাওয়া কথা সেটাও পায়, প্রতি পদে পদে বাধা। ফাইনালি এই জাকসু কোনটাতেই বিএনপির কোন ধরনের দেখা গেছে 24টা পদের মধ্যে একটা হয়তো পাইছে বা কিছুই পায় না, হচ্ছে বিএনপির অবস্থা। অর্থাৎ
তারেক জিয়ার মাথার মোটা বুদ্ধি হলো যে ভোটকে প্রভাবিত করতে গেলে বেস্ট হলো মাস্টারদেরকে কিনে না। তো সে একই ফর্মুলা বাইট করে সে প্রথমে ঢাকায় যে সমাবেশটা হয়েছিল, এই মাস্টাররা আবার কিন্তু সেই মাস্টার সেবা সেই সমিতি যারা এমপি হয় না, এমপি হইতে চায়। এমপি জানেন মান্থলি পে অর্ডার, এমপি মানেটা হলো যে আমাদের শিক্ষা খাতের যে ব্যয় তার সবটা সরকার ব্যয় করতে পারে না। এরকম কিছু স্কুল আছে যেটা প্রাইভেট ইনিশিয়েটিভে তৈরি হয়েছে, কিন্তু মাস্টারের বেতনগুলা দিয়ে দেয় ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তা। ওগুলোকে বলা হয় এমপিও ভুক্ত যারা। সো প্রাইভেট উদ্যোগের এলাকার স্কুল যার বেতনটা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আসে ভায়া সরকার, তো ওরা হলো এমপিও ভুক্ত ওয়ালা হইতে চায় এমন ধরনের সমিতি। সেখানে তারেক জিয়া নিজে ওই বিদেশে বসে যেরকম পার্টিতে বক্তৃতা দেয়, অনলাইনে ওরকম বক্তৃতা দেখে আমরা বিরাট আপনাদের করে আলাদা অমুক তমুক, ওইটা সবচেয়ে গুরুত্ব দিচ্ছে ওরা। ওই একই শিক্ষক সমিতি পড়াম, সেই ওটা শেষ হয়েছে, ওর পরের সপ্তাহে আরেকটা। এরা আবার এমপি ভুক্তওয়ালারা, কিন্তু এদের দাবি হইলো যে আমাদের বাড়ি ভাড়া দেয় মাত্র 500 টাকা। 500 টাকা কি বাড়ি ভাড়া হয়? শুনলে তোমরা তাই তো। তারা কিন্তু এমপি ভুক্ত, অর্থাৎ মান্থলি পে অর্ডার পায়, বেতন পায় মাস, কিন্তু বাড়ি ভাড়া মাত্র 500 টাকাটা। ওটা হবে না, আমাদেরকে আরো 20% বাড়ি ভাড়া বাড়াইতে হবে। এখন কান্নাকাটা করে বললে 500 টাকা কি বাড়ি ভাড়া, শুনলে মনে হয় তাই তো। কিন্তু কথা হলো বাড়ি ভাড়া কেন? ওদের বেতনটা তো সরকার দেয় না, সরকারের বাজেট নাই, অত সরকারের তো আয় নাই, ফলে চাইলে এটা দেওয়া যাবে না। এই টাকাটা ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ করে নিয়ে এসে দেওয়া হয়, এবং এইটা ওয়ার্ল্ড ব্যাংক কম সুদের, একেবারে 1% নিচে সুদে এই ঋণটা দেয়। 40 বছরের সুদ শোধ করতে হয়, এমন ধরনের ঋণ দেয় ওয়ার্ল্ড ব্যাংক। সেই জন্য এই স্কুলের বেতন গুলো দেওয়া যায়, যেটা ওই সাথে বাড়ি ভাড়ারও দিতে হবে, এইটা দেওয়ার মতন অবস্থা না ওয়ার্ল্ড ব্যাংকের আছে বা প্রোগ্রাম আছে নাকি সরকারের আছে, ফলে এটা করা যায় না। এবারে ওইখানে ওইটাকে নিয়ে তাতানো হয়েছে প্রায় 7 দিন। তারা শহীদ মিনারে শুয়ে থাকার একটা কর্মচারী নিয়েছে। আচ্ছা, আসল কথা এখন আসি। এখন যদি কোন দল গিয়ে দাবি করে ইসির কাছে, নাসিরউদ্দিনের কাছে গিয়ে, এই যে দেখেন এই যে মাস্টার গুলা যেগুলো এমপি ভুক্ত নয় অথবা এমপি ভুক্ত হইতে চায়, এদেরকে কিন্তু আপনি নিয়োগ দিবেন না স্কুলের ভোট নেওয়ার সময়, বুঝছেন কেন? কারণ এগুলাকে বিএনপি তারেক জিয়া নিজের দলের লোক মনে করে পাশে পাহারা দিয়া তাদের আন্দোলনের দাবির সাথে আছে বলে ওদেরকে দলে বেড়েছে। তাহলে এইগুলা হলো বিএনপির লোক, তাহলে বিএনপির লোকের ভোট নেওয়াইলেও তো ভোট প্রভাবিত হবে। ফলে নিরপেক্ষ ভোট নেওয়ার স্বার্থে আপনি এবার তাদেরকে ভোটের কাজে নিয়োগ দেবেন। এখন যদি এই কথাটা তার এরা বা এনসিপি যে কেউ যদি গিয়ে বলে, তখন বিএনপি কি করবে? এটা কি বুঝে করছে তারা? এটাকে আমি বলছি যে কাছের ঘরে বসে ঢিল মারতে হয় না। তাহলে যেই সব বিষয় নিয়ে তর্ক তুলতেছে তারা, কত মিন একটা বক্তব্য। তাহলে কি হওয়া উচিত ছিল এটা বলে শেষ করব। কথা সিম্পল, কি নিয়মে এই প্রিজাইডিং অফিসাররা যাদেরকে দিয়ে ভোট নিবে স্কুল টিচার ধরনের, তাদেরকে কোন কোন নিয়ম মেনে নিয়োগ দিবে ওই দিনের জন্য, সেটা নিয়ে কথা বলেন। সেটার একটা শক্ত এবং কোন প্রদিন ছাড়া যাতে তাদেরকে দিয়ে ইলেকশনটা করানো যায়, সেরকম একটা আইন কানুন ঠিক করার জন্য কথা বললে সবচেয়ে ভালো হতো না? সো থিঙ্ক পজিটিভলি, যে এগুলোর ব্যাপারে যেখানে যেখানে লুফল থাকে, ফাঁক থাকে, ফাঁকি থাকে, যেটার কারণে ওই শিক্ষকটা যেই দলের শিক্ষক সেই দলকে ফেভার করতে পারে, সেটা বন্ধ করেন, তাহলে হয়ে গেল না। আপনি তো সেটা বন্ধ করবেন, আপনি তো ফেয়ার ইলেকশন চান না, আপনি তো জাতীয়তাবাদী শিক্ষক সমিতি কিনবেন, আপনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম কিনবেন। আমরা কৌশলে তো ওইটা, এই যে দেখেন আপনি প্রত্যেকটা জেলা কমিটি বিক্রি করে লাখ টাকায়, 12 লাখের কমে কোনো ডিস্ট্রিক্ট কমিটি করা যায় না, কমিটির মেম্বার। এইটা হলো বিএনপির পলিসি। এখন এইটাও কি ভোটকে ইনফ্লুয়েন্স করার জায়গা না? আপনি টাকা দিয়ে কমিটি বিক্রি করছেন, আপনি এটা দিয়ে কি ফেয়ার ইলেকশন হবে? নিজের দিকে তাকায় এসে কথা বলা উচিত না? তার মানে কি আসলেই আপনারা একটা ফেয়ার ইলেকশন চান, না চরমতম দলবাজি চান? আসলে এই কথাগুলা বিএনপি নিজের দিকে তাকিয়ে যেন কথা বলে, আর কাছের ঘরে বসে ঢিল ভরা একটু যেন বন্ধ করে। থ্যাংক ইউ। বাম দল, আপনারা জানেন আমার বাম দল সম্পর্কে ধারণা ভালো না। আমি সবসময় বলে থাকি বাম দল মানে প্রগতিশীল।
এই প্রগতিশীল দলগুলা বেসিক্যালি ইন্ডিয়ান হিন্দুত্ববাদ। প্রগতিশীলতা মানে হিন্দুত্ববাদ। আমি একেবারে পরিষ্কার করে লিখি, প্রগতিশীলতা সমান হিন্দুত্ববাদ। তো বুঝতেই পারছেন বাম দল মানে কারা। কিন্তু আজকে এখন একটা মজার বাম দলীয় কাহিনী বলবো আপনাদের কাছে। আপনারা জানেন অনেকদিন থেকে ইউনূস সাহেব চেষ্টা করতেছে চিটাং বন্দর, এখন তো শুনতেছে মোংলা বন্দরও বিদেশিকে দিয়ে দেওয়া হবে। হারা চাটুরিকে সওদাগর না, ইউনূস সাহেবের ফ্যামিলি কিন্তু সওদাগর ফ্যামিলি। ওনার স্বপ্ন যেভাবে বলেন ওনার সারা দুনিয়ায় সওদাগরেরাই পোর্ট চালাইব এবং দিকে দিকে সওদাগরি পতাকা উঠবে, এই স্বপ্নে উনি বাস্তবায়ন করবেন। এটা গত বোধহয় 4-6 মাস ধরে এগুলা চলছিল। চলতে চলতে ফাইনালে যেখানে গিয়ে এটা তোবা করলেন উনি, সেটা হলো আমি যতটুকু জানি আমাদের সেনাবাহিনীর তরফ থেকে একটা প্রতিনিধি দল তার সাথে দেখা করে তাকে জানায় যে আপনি যেসব দিক চিন্তা করে চিটাং বন্দর বিদেশিকে দেওয়ার কথা চিন্তা করছেন, চিটাং বন্দর বা তার সংলগ্ন যা কিছু আছে প্রতিষ্ঠান, এসব কিছু, যেমন চিটাং বন্দর অ্যাকচুয়াল পরিচালনা করে কিন্তু কন্ট্রোল করে ওভারসি করে আমাদের নৌবাহিনী। সো এই অর্থে এটা ডাইরেক্ট নৌবাহিনীর সাথে সম্পর্কিত এবং এই টপ পোস্টের নৌবাহিনীতে সার্ভিসিং লোকেরা ডেপুটেশনে ওখানে আসে। ফলে বুঝতে পারছেন এটাকে আমরা মিলিটারি স্ট্র্যাটেজিক ইনস্টলেশন হিসেবে দেখি, সামরিক স্থাপনা হিসেবে দেখি, কৌশলগত সামরিক স্থাপনা হিসেবে দেখি, যদিও প্রতিষ্ঠানটা কমার্শিয়াল কাজ করে। তাই তারা তাদেরকে বুঝায় হিসাবকে যে দেখেন যেগুলো আমাদের মিলিটারি স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে, এই বিষয়গুলোতে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার উচিত আমাদেরকে ইনভলভ করা। বাংলাদেশের কোন স্থাপনাটা মিলিটারির সাথে জড়িত আছে, সামরিক কৌশলগত দিক থেকে যার গুরুত্ব আছে, এই বিষয়গুলোতে শুধু আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের স্বার্থ না, এটা এই বিষয়ে যে কোনো সিদ্ধান্তে সামরিক বাহিনীর বলার বহু কিছু থাকে। সুতরাং ইউ শুড টক টু আস অ্যাজ ওয়েল, আমাদের সাথেও কথা বলে তারপরে সিদ্ধান্ত জানাবেন। উনি সময় নিয়েছিলেন এক সপ্তাহ হয় নাই, কয়েক সপ্তাহ পরে উনি রাজি হয়েছিলেন এবং বলেছিলেন যে ঠিক আছে আমাকে একটু সময় দেন, আমি জিনিসগুলো ঠিকঠাক করে ফেলবো। উনি রাজি হয়েছিলেন। ফাইনালিতে দেখা গেল যে আগেকার কন্ট্রাক্ট সব শেষ হয়ে যাওয়ার পরে উনি নৌবাহিনীকে 6 মাসের জন্য চিটাং পোর্ট পরিচালনার জন্য অনুমতি দিয়েছিলেন, পারমিশন দিয়েছিলেন। শুধু তাই না, এরপরে অন্তত দুইবার সরকারি রিপোর্ট বেরোয় বিভিন্ন সময়, তার অগ্রগতি রিপোর্ট, সেখানে চিটাং পোর্টের খুব উন্নতি হচ্ছে, খুবই দ্রুত কন্টেনার খালাস হয়ে গেছে দ্রুত। তার রীতিমতো ফ্যাক্টস ফিগার দিয়ে উনি সেখানে বক্তৃতা দিচ্ছে যে তার মানে নৌবাহিনীর আন্ডারে দেওয়াতে এটা ভালোভাবে কাজ করছে। উনার এটা নিয়ে কোনো আপত্তি নেই তাই বোঝা যাচ্ছিল। কিন্তু যার মাথায় একবার অন্য ধান্দা ঢুকছে থাকলে কি এত সহজে সোজা করা যাবে? হঠাৎ করে দেখতেছে আরেক দালাল আছে ওয়াকারের, আমাদের ব্রিগেডিয়ার সাখাওয়াত, ঘটনাচক্রে তিনি নৌ পরিবহন মন্ত্রী। তিনি বলা শুরু করলেন চিটাং পোর্ট বিদেশি রেখে দেওয়া হচ্ছে। আবার পুরান গান কেন বললেন, কি জন্য বললেন, কোন কেউ ব্যাখ্যা দিচ্ছেন। তাহলে ইউনূস সাহেব আগে যে কমিটমেন্ট করলো ওটা কি হবে এখন কেউ জানে না। ইতিমধ্যে আর কাণ্ড করে বসছেন। চিটাগাং পোর্ট চার্জ, পোর্ট ইউজারের যে চার্জটা, সেটা বোধহয় আগে ছিল যা তার থেকে 49 গুণ বেশি চার্জটা বাড়াই দিচ্ছে এবং সবাই অনুমান করতেছে এই চার্জটা বাড়ানো হয়েছে বিদেশিদিকে দেওয়ার আগে। এই চার্জটা বাড়ায় নিলে এই চার্জটা তো বিদেশিদের পকেটে ঢুকবে, তাদের সুবিধা হবে, সেই জন্য এটা করা হয়েছে। সত্য মিথ্যা সম্পর্কে ওই ব্রিগেডিয়ার সাখাওয়াত বা ইউনূস সাহেব নিজে এটা নিয়ে কিছুই বলেনি। সেম একই ধরনের ঘটনা ঘটাচ্ছে তার একটা আশিক ভাই আছে না, আশিক চৌধুরী, বিরাট আশিক, বাংলাদেশ সব নাকি বিনিয়োগ এনে ভরা লাগতেছে। আর মানুষে বিশেষ করে আমাদের এই যে ম্যান্ডেট নেতা আমির খসরু, উনি তো সরাসরি এটাকে চ্যালেঞ্জ করে না, উনি কোনো বিনিয়োগ আনেন নাই, হোয়াট এভার। এই আশিক চৌধুরী একই বিদেশি, এই আইসে গেল বলে বিদেশি পোর্ট পরিচালকরা এই ক্যাপ্টেন তারা শুরু করছে। এখন আসেন আসল সাবজেক্ট, কেন বাম দলের সাথে সম্পর্ক কি? বাম দল গত 4-5 দিন ধরে উঠে পড়ে লাগছে, একদম অর্গানাইজড। বামদের আবার নাকি 2টা জোট আছে,
বলতে গেলে তারা আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের বিভিন্ন তার ধরনের, কিন্তু তারা এই জায়গায় সাম্রাজ্যবাদ বিরোধী অ্যাকশন নেওয়ার জন্য তারা খুব অর্গানাইজ হয়ে এই দুইটা জোট মাঠে নেমে পড়ছে। মাঠে নেমে পড়ে তারা হুঁশিয়ারি দিয়েছে, বাম দলগুলোর হুঁশিয়ারি, বন্দর ইজারার সিদ্ধান্ত বাতিল না হলে তীব্র আন্দোলন করে তুলবো। এটা হলো হেডলাইন। নিচের আর পত্রিকা হেডলাইন, চট্টগ্রাম ও মোংলা বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে হবে। বাতিল করা না হলে এই যে বিদেশিদেরকে দেওয়ার যে চিন্তা চলছে এর বিরুদ্ধে নাম ধরে বলতেছে, ডিপি ওয়ার্ল্ডকে যদি দেওয়া হয় তাহলে আমরা এর বিরুদ্ধে মাঠে নামবো, রাস্তায় ব্যাপক আন্দোলন গড়ে তুলব। জনমত উপেক্ষা করে লাভজনক চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোম্পানিকে, সাম্রাজ্যবাদী দেশের কোম্পানিকে লিজ দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা জাতীয় স্বার্থ বিরোধী। আমরা এই সাম্রাজ্যবাদী আগ্রাসন লুণ্ঠন রুখতে উঠে পড়ে দাঁড়াবো এবং এই জন্য আগামীকাল নৌ পরিবহন মন্ত্রণালয় অভিমুখে মিছিল বের করব। ফলে বুঝতে পারছেন, করা অ্যাকশন। আমার ভালোই লাগেছে, স্বাগত, ওয়েলকাম। মাহমুদি ভাইরা ওয়েলকাম। কেউ আমার কথা শুনলো না, আমি এত জনাকে দিলাম। বলতে গেলে নিজের কথা নিজের মুখে বলতে খারাপ লাগে। এই চিটাং বন্দর নিয়ে যে ইনুসা একটা পায়তারা করতেছেন, আমেরিকানদেরকে কিছু না দিলে তার গুরুত্ব তাকানো, এই জন্য যে উনি এই ধান্দাবাজি করে করতেছেন, এটার বিরুদ্ধে প্রথম বিষয়টাকে নিয়ে আওয়াজ উঠিয়ে লিখি আমি, ভিডিও করি। প্রথমে লিখেছি আমি, তারপরে ভিডিও করি আমি, এবং তারই পরিণতিটা ফাইনালি সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ, এবং তারা ব্যাপারটা খতিয়ে দেখে যে তাই তো তারা আমাকে যতটুকু জানাইছে, যেটা আরো ভয়ঙ্কর একটা জিনিস আছে। আপনারা জানেন আমাদের কোস্ট গার্ড বলে একটা বাহিনী আছে, আলাদা নতুন বানানো হয়েছে, আছে না হলো। বাহিনী বানালে তো হয় না, বাহিনীর খরচ, পরিচালনার খরচ আছে। এই খরচ এত কোথেকে পাবেন আপনি? ওদেরকে সরকারের বেতন দেয় খুবই কম। বাকি অংশটা এইবার এই পোর্ট চালাতে গিয়ে নৌবাহিনীর যে আয়টা হয়, এই এখনকারটা না, আগে থাকতেই হয় যেটা, সেইটার অংশটা দিয়ে এই ভর্তুকিটা দেওয়া হয়। ফলে যদি এটা বিদেশিকে দেওয়া হয় তাহলে এই কোস্ট গার্ডদের বেতনটা কোথেকে দিবে না, সেই হুঁশ আছে? এইটা তো কেউ খেয়াল করছে না যে চিটাং পোর্ট নৌবাহিনী চালায় বলে ওখান থেকে একটা আয়ের অংশ দিয়ে এই কোস্ট গার্ডদের বেতন দেওয়া হয়, পুরোটা না হলে একটা অংশ। এরকম বহুবিধ বিষয় আছে যে আমরা চাইলেই পোর্টটাকে বাংলাদেশের নৌবাহিনীর হাতছাড়া করে দিতে পারবো না। সো বাংলাদেশের নৌবাহিনীর তথা সশস্ত্র বাহিনীর যেসব সংঘ প্রতিষ্ঠান আছে, সেসব প্রতিষ্ঠানগুলো চালানোর সাথে এগুলো জড়িত। আমি চাইলে এগুলো ভেঙে আর একটা কিছু করতে পারবো না। সদাগরদের দিয়ে সারা দুনিয়া পোর্ট চালানো, এসব স্বপ্ন মানুষের আছে, থাক, তাদেরকে সালাম, কিন্তু তারা যেন একটু দূরে থাকে, বাংলাদেশের বাকি জিনিসের স্বার্থের কথা দেখে। আমি সবসময় স্পষ্ট করে একটা কথা বলেছিলাম, যেটা বাংলাদেশের সামরিক স্ট্র্যাটেজিক স্থাপনা, কথা খেয়াল রাখেন, আমি আবার বলছি, মিলিটারি স্ট্র্যাটেজিক এস্টাবলিশমেন্ট যেগুলা, এগুলোর ব্যাপারে কেউ কোনো ধরনের, কোন সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করলে রাস্তায় মানুষের নামা উচিত। আমাদের চারিদিকে ইন্ডিয়ান হেজিমনি, তাদের লোভ আছে, আপনাকে কেউ ভুলে যায়নি। ওই যে মহিউদ্দিনের আমল 99 সালের, যেখান থেকে মহিউদ্দিন ইন্ডিয়ানদের স্বার্থে, ইন্ডিয়ানও চায় না কিন্তু যে পোর্ট বিদেশি থেকে দেওয়া হয়। বিদেশি মানে ওদের সবচেয়ে ভয় হলো এটার বিরুদ্ধে আমেরিকানরা যদি পোর্টে গেড়ে বসে তাহলে ইন্ডিয়ানদের অসুবিধা হবে না। আমি ইন্ডিয়ানদের দিকে তাকায় আমার কথা বলছি না, আমি বলছি আমাদের স্ট্র্যাটেজিক, মিলিটারি স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের দিকে তাকার কথা বলছি। আমার মূল পয়েন্ট হচ্ছে এটা। ফলে এই বামপন্থীরাও যে এটা নিয়ে নামতেছে, অনুমান করতে পারে এটা হয়তো ইন্ডিয়ানরাও আছে, কিন্তু উই ডোন্ট কেয়ার। আমাদের দরকার এখানে আমেরিকানদেরকে বা বিদেশিদেরকে ঠেকানো। তার চেয়ে বড় কথা হলো নৌবাহিনীর কন্ট্রোলের বাইরে কোন পোর্টকে পরিচালনা করতে দেওয়া আত্মঘাতী, এই কথাটাই বোঝানোর জন্য। সো এনিওয়ে, বামপন্থীরা করতে আছে ভালো, ওয়েলকাম। এখন এইটা নিয়ে ইনসাফ কি করে এটা আমরা দেখবো। এবং তিনি যে কথা না রেখে অলরেডি তার এই যে নৌ পরিবহন মন্ত্রী আর এই আশিক চৌধুরীকে দিয়ে যে কমিটমেন্ট করেছে, কমিটমেন্ট ভেঙে যে সব কাণ্ড কারখানা করতেছে, এগুলো একটা ফসলা এখান থেকে আসবে বলে আমার ধারণা। এবং আমি আশা করব আমাদের পাবলিক যারা এটা শুনতেছেন তারা এটা নিঃসোচ্চার থাকবেন। থ্যাংক ইউ।